আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যে কারণে আসলাম সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্য গতকাল রাত্রিবেলা সরারদি উদ্যানে নির্মমভাবে নিহত হচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার শোকসন্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং অপরাধীদের খুব অতি দ্রুত প্রমাণ সাপেক্ষে অতি দ্রুত এই তাদের দৃষ্টান্তমূলক সাজা আমরা আশা করছি। তো সাম্যর মৃত্যুর পরে কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় দেখলাম যেটা অত্যন্ত দুঃখজনক। জুলাই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো তাদের ভিতরে যে ঐক্যের একটি ফাটল ধরেছে তা কিন্তু সাম্যর মৃত্যুর পরও আরও একবার প্রকট হয়ে উঠেছে। এখানে সাম্য মৃত্যুর পরে ছাত্রদলের কর্মী হিসাবে ছাত্রদল কিন্তু তাদের ক্ষোভ এর বহিঃপ্রকাশ দেখাবে, এটা খুবই স্বাভাবিক এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে তারা কিন্তু ভিসি এবং ভিসি সাহেবের পদত্যাগ চেয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা কনটেক্সট কিন্তু মাথায় রাখতে হবে। গত 2-3 দিন যাবৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময়কাল থেকেই এই জামাত শিবিরের সাথে ছাত্র দলের কিন্তু একটা দূরত্ব আছে এবং এখানে যেটা হলো যে জাতিসংগীত অবমাননার একটা বিষয় তো আপনারা সকলে জানেন যে সেখানে ঘটেছে, জাতিসংগীতে বাধা দেওয়া হয়েছে। তো তারপর থেকে এই জাতিসংগীত বাধা দেওয়ার পর থেকেই কিন্তু একটা উত্তপ্ত অবস্থা বা একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং এই দূরত্বর ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক দূরত্বর ফলে সাধারণত বাংলাদেশ যেটা হয় সেটাই হয়েছে যে প্রকৃত ঘটনার কারণ বা অপরাধী আটক বা মানুষের সেন্টিমেন্ট এগুলোকে না বুঝে পরস্পরকে দোষারোপ করার কাজেই বেশি লিপ্ত ছিল। যেমন সাম্যর মৃত্যুর কারণ হলো যে তার একটি রগ কাটা গিয়েছে এই হাঁটু থেকে রানের এই জায়গাটায়, তারপরে রক্তক্ষরণে মারা গিয়েছে। তো এটাকে অনেকে বলতেছে যে জামাত শিবিরের যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন রগ কাটার মতো বিষয় অভিযোগ আছে সেটাকে ধরে অনেকে বলছে যেটা হয়তো জামাত শিবিরের কাজ হতে পারে। তারপরে আবার বলছে যেহেতু জাতীয় সঙ্গীত নিয়ে বা একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের কারণে হতে পারে। আবার তিনি কিন্তু জুলাই আগস্টের একজন ফ্রন্ট লাইনার সম্মুখ সারির যোদ্ধা, সেখানে প্রত্যক্ষ শক্তিরও একটা বিষয় আশা থাকতে পারে। আর এক্ষেত্রে আবার জামাত শিবিরের যে কিছু লোকজন তারা কিন্তু আবার এই ভিসি সাহেবকে সেভ করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের যুক্তি হলো যে যিনি খুন হয়েছেন এটা তো আর বহিরাগত লোকের মাধ্যমে খুন হয়েছে, সরারদি উদ্যান যেটা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে, তাহলে ঠিক কেন ভিসির উপরে এই আক্রমণ বা ভিসির উপরে এরকম ব্যবহার হবে বা ওনাকে কেন পদত্যাগ করবে, বিচার না চেয়ে। আর আরেকটা হলো যে সারাদিনে অনলাইনে বিভিন্ন ধরনের গুজব রটেছে, যেমন অনলাইনে অনেক লোকজন সাম্যর বিচার না চেয়ে তার চরিত্র হরণ করার চেষ্টা করেছেন এবং অনেকে বলতে চেয়েছেন তিনি রাত 11টার পরে কেন সেখানে গিয়েছেন, তিনি কি মাদক গ্রহণ করেন কিনা। আবার অনেকে বলতে চেয়েছেন ও মনে হয় চাঁদাবাজি করতেন। তারপরে আবার ইন্টারেস্টিং আবার একই রকম কমেন্টস এবং পোস্ট বিভিন্ন রকম আইডি থেকে পোস্ট করা হয়েছে। যেমন এই তার হত্যার জন্য যদি সাম্যর হত্যার জন্য যদি ভিসি সাহেবকে পদত্যাগ করতে হয় তাহলে এই কয়দিন বিএনপির জন্য যে কয়দিন মারা গিয়েছে তার জন্য তারেক জিয়া কেন পদত্যাগ করবেন না। এই ধরনের নানাবিধ বিষয় আসে আমরা দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক যে একটি ঘটনা ঘটে যাওয়ার পরে এত বড় একটা অপরাধ খুন হত্যা সংঘটিত হওয়ার পরে আমরা তার প্রকৃত কারণ এবং বিচার না চেয়ে আমরা পরস্পরের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মাঠে নেমে গেছি। আরেকটা বিষয় মনে রাখা প্রয়োজন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত চলাচল নিষিদ্ধ করতে চাওয়া হচ্ছিল এবং সরারদি উদ্যানেও বহিরাগত নিষেধ এবং মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, যাকে বাম দলগুলো প্রগতিশীল সংগঠন এবং অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু সেটার বিরোধিতা করেছে। আবার এটা নিয়ে অনেকে বলছে যে
তখন যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে হয়তো এখন এই ঘটনা ঘটতো না। আসলে বিশ্ববিদ্যালয়তে আসলে নিয়ন্ত্রণ এইভাবে করা যায় না, বা নিয়ন্ত্রণের জায়গাও না। এখানে শিক্ষিত মানুষ বসবাস করে, শিক্ষিত মানুষ পড়ালেখা করে। এখানে একটা সিস্টেমেটিক ওয়ে থাকবে যেখানে সকলে একটি সহ অবস্থানমূলক পরিবেশে, পরস্পর শ্রদ্ধাশীল পরিবেশে সকলে এখানে থাকবে। তবে মূলত আশঙ্কার কথা যেটা, সেটা হলো জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে বিভিন্ন শক্তি আছে তারা কিন্তু পরস্পর ক্ষমতার দ্বন্দ্বে আপনার লিপ্ত হয়ে গেছে। এখন মোটামুটি ফ্রন্ট লাইনে আমরা বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলাম এবং তাদের বিভিন্ন ছাত্র ফ্রন্ট এবং অঙ্গ সংগঠন প্রত্যেককেই কিন্তু আমরা এখন এই দ্বন্দ্বে লিপ্ত হতে দেখছি, এবং এটা কিন্তু অনেক সময় সহিংস আকারের দিকে চলে যায় মতো অবস্থা। তো এই মোটামুটি এই হলো আজকের পরিস্থিতি, যেটা দেখে আমরা জাতি হিসেবে হতাশ হয়েছি। তো আশা করি যে তাদের মধ্যে দূরত্ব খুব দ্রুত কমবে, এবং আমরাও ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।